ক্লাব মঞ্চের প্রতিনিধি এবং কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর আর নেতা নেত্রী। তো এগুলো থেকে আমরা সহজেই অনুমান করি যে এটা একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে মির্জা আব্বাসকে টার্গেট করে এই মিশনটি পরিচালিত হয়েছে, যাতে সারা বাংলাদেশে এই মিশনটি যায় যে মির্জা আব্বাস এই কিলিং এর সাথে যুক্ত। কিন্তু বর্তমান বাস্তবতায় বাংলাদেশের যদি পুলিশ এই ঘটনাটি সত্যিকার ভাবে তদন্ত করতে পারে, আমরা পুলিশের উপর যথেষ্ট আস্থাশীল এবং বিশ্বাসী। কুলুলেস ঢাকা শহরের যে মার্ডারটা, দুই মা মেয়েকে হত্যা করেছে, কুলুলেস মার্ডারকেও তারা 36 ঘন্টার মধ্যে উদ্ধার করে খুনিকে শনাক্ত করেছে। এবং বর্তমানে এই কিলাররা হাদির সাথে ছিল এবং তারা তাকে নানাভাবে অবজারভেশন করেছে। আমরা আরেকটা ভিডিও ফুটেজে দেখেছি, গতকালকে আরেকজন এসে হাদির পকেটে অনেকগুলো টাকা গুঁজে দেয়, এবং যারা এই টাকাটা গুঁজে দিয়েছে তারা কেন গুঁজে দিল, কি কারণে গুঁজে দিল, এবং এই কিলিং এর সাথে যারা যুক্ত, এই দীর্ঘ 10-15 দিন পর্যন্ত যারা তাদের সাথে ছিল, তারা কোথা থেকে এসেছে, কার মদদে এসেছে, এই তথ্যগুলো পুলিশ অত্যন্ত যত্ন সহকারে লিপিবদ্ধ করে এটা বিশ্লেষণ করে এরা প্রকৃত খুনিকে তারা বের করতে পারবে। এবং তার মাধ্যমে আমরা মনে করি মির্জা আব্বাসের বিরুদ্ধে যে ধরনের একটি অপপ্রচার চালানো হয়েছে, বিএনপিকে কলুষিত করবার জন্য যে অপপ্রচার চালানো হয়েছে, নির্বাচনকে প্রলম্বিত করবার জন্য যে অপচেষ্টা করা হচ্ছে, এইগুলো প্রত্যেকটি জিনিস ধারাবাহিকভাবে বের হয়ে যাবে। আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না, এই ধরনের একটি কথা, কিন্তু আমরা বারবার বলতে চাচ্ছি, সবার কাছে জানতে চাচ্ছি, নির্বাচন বিহীন এই দেশটি কিভাবে চলবে। আমরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কযুক্ত, আমরা সকলেই জানি যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এখন নানা সংকটে, বিদেশি বিনিয়োগকারী আসছে না, আমাদের দেশের জনগণ ঠিক মতো এলসি ক্রয় বিক্রয় করতে পারছে না, এবং তারা বিভিন্ন দেশ থেকে নানা ধরনের আমদানি পণ্য, রপ্তানি যোগ্য পণ্যগুলো সরাসরি আনা নেওয়া করতে পারছে না। এই ফলশ্রুতিতে দেশের অর্থনৈতিক সংকট ব্যাপক, দেশের কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে নিষ্কৃত পাওয়ার জন্য আমাদের নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু জোর করে কেউ যদি নির্বাচনকে প্রলম্বিত করে, তাহলে সেইটার যে একটা ধারাবাহিকতা, যেমন বিএনপি তাদের যখন মনোনয়ন ঘোষণা করেছে চট্টগ্রামে, মনোনয়ন ঘোষণা করবার পরপরই যখন তারা নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন, সেখানে প্রার্থীকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়েছে, কিন্তু প্রার্থীর পাশে যারা ছিল তারা, তাদের ভিতর থেকে একজন মারা গেছে, বাবলা। এবং পরবর্তীতে ঢাকাতে একই অবস্থা, আমার 24 ঘন্টা পার হতে না হতেই এই কিলিং। এর মাধ্যমে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করবার জন্য এখনো বেঁচে আছেন, ওসমান হাদি তো এখনো বেঁচে আছেন। কিলিং মিশনের কথা বলছি, আচ্ছা, যে এই কিলিং মিশন টার্গেট করা হয়েছে। যেহেতু আমরা ওসমান হাদির সুস্থতা কামনা করছি, কিন্তু তিনি যে পর্যায়ে আহত হয়েছেন আমরা জানি না, তিনি সুস্থ হয়ে দৃঢ় তৃপ্ত এবং তেজস্বী ভূমিকায় বাংলাদেশে আবার তিনি রাজনীতি করতে পারবেন কিনা, তার মতো তরুণকে আমরা আবার রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখতে পাবো কিনা। কিন্তু এই ধরনের যে প্রক্রিয়াগুলো, এগুলো দেখে মনে হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করবার জন্য এবং নির্বাচনকে বানচাল করবার। আরেকটি বিষয়, তারেক রহমান দীর্ঘদিন যাবৎ বলে এসেছেন যে বাংলাদেশে তিনি নিরাপদ নন, এবং তাকে হত্যার জন্য নানা রকম ষড়যন্ত্র বিভিন্ন ভাবে ওত পেতে আছে। আজকের এই ঘটনার মধ্য দিয়ে এটা আবারও আরেকবার তারা প্রমাণ করতে চেয়েছে যে তারেক রহমানের সেই যে উদ্বেগ এবং আশঙ্কা, সেটা তারা বাস্তবেও পরিণত করতে পারে, এবং হাদিকে দিয়ে এই ধরনের টার্গেট নিয়ে তারা তারেক রহমান তথা বিএনপিকে ভয় ধরাবারও একটা চেষ্টা করতে পারে। যেহেতু ঘোষণা করা হয়েছে তারেক রহমান 25 তারিখে বাংলাদেশে ফিরবেন, সুতরাং প্রত্যেকটা বিষয়ের সাথে কনসিকুয়েন্স জড়িত, এবং আমরা মনে করি এই ধরনের প্রেক্ষাপটে বাংলাদেশের নির্বাচনী কালচারকে এবং নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু এবং ধারাবাহিকভাবে বজায় রাখবার জন্য বৃহত্তর দল হিসেবে বিএনপির এখন দায় অনেক বেশি, এবং বিএনপিকে আরো সতর্কভাবে ভূমিকা পালন করতে হবে, এবং তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো প্রার্থী অ্যাটাক হতে পারে। সুতরাং সেই প্রক্রিয়ায় তারা কোন ধরনের প্রোটেকশন নেবে এবং কিভাবে তারা নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে, সেটা তাদেরকে নিজেদের ভিতরে বসে
তাদের স্থায়ী কমিটির বৈঠকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। হাফিজ তার আল কারণ আসাদ, আমরা আপনি তো বাংলাদেশে আছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কি মনে হয় তফসিল ঘোষণার, ধরেন আমরা তো অনেকগুলো নির্বাচন দেখেছি, অ্যাটলিস্ট আমি 96 সালের নির্বাচন থেকে আমার খুব স্পষ্ট করেই আমার মনে আছে, আমি সাংবাদিক হিসেবে কভার করেছি, ফলে প্রতিটি নির্বাচনই আমার মনে আছে। মানে 2018 আর 24 এই দুইটা নির্বাচনে আমি দেশে ছিলাম না, ফলে আমি এই দুটো নির্বাচনকে কেউ গ্রহণযোগ্য বলে না, বাদ দিই আমরা। কিন্তু 96 সাল থেকে 2014 সালের নির্বাচন পর্যন্ত আপনিও দেখেছেন, আমরাও দেখেছি। এইরকম পরিস্থিতি কি এখন বাংলাদেশে আইন শৃঙ্খলার যে অবস্থা, কোনো একটি নির্বাচনে কি এতটা খারাপ অবস্থা দেখেছেন বলে আপনার মনে হয়? আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে, এটা আমরা অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু এর মধ্যে আমরা আরেকটা বিষয় দেখছি, আমাদের পুলিশ একটা ট্রমা কাটিয়ে উঠেছে। এই ট্রমা থেকে মুক্তির জন্য, পরিত্রাণের জন্য পুলিশ যথেষ্টভাবে তার ক্যাপাবিলিটি ডেভেলপ করছে। এমত অবস্থায় সরকার যদি পুলিশকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার কার্যক্রম গ্রহণে দায়িত্বশীল ভূমিকা পালন করবার উদ্যোগ গ্রহণ করে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতি সহজেই স্বাভাবিক হবে বলে আমরা মনে করি। কিন্তু পুলিশ যদি নির্বাচন প্রক্রিয়ায় তার শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য এবং জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি গুলি সহ অন্যান্য প্রক্রিয়ায় গুলি চালাতে পারবে কিনা, বা যদি না পারে সে যদি বন্দুক নিয়ে গিয়ে যদি ফায়ার করতে না পারে, তাহলে পুলিশ এই ধরনের ভীতিকর একটা পরিস্থিতিতে তিনি উপযাচক হয়ে তাদের নিজেদের সমস্যাগুলোকে আরো বৃদ্ধি করবে না। সেই কারণে পুলিশের ট্রমা কাটিয়ে পুলিশকে স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করতে হলে পুলিশকে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা যা করণীয় সেই কাজগুলোকে যথাযথভাবে করবার জন্য প্রয়োজনীয় সহায়তা এবং লজিস্টিক সাপোর্ট প্রদান করতে হবে। এবং সেটা যদি করা হয় এবং পাশে যদি সেনাবাহিনী তাকে সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় যে নাজুক অবস্থা রয়েছে সেটা পুনরুদ্ধার সম্ভব। অন্যথায় পুলিশ ঝুঁকি গ্রহণ করবে বলে আমার মনে হয়। হাফিজ আল আসাদ, আপনি আজকে যখন হাদি গুলিবিদ্ধ হয়েছেন, ঠিক ওই দিনই তারেক রহমান ঘোষণা করেছেন, আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণাটি দিয়েছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে যে তারেক রহমান দেশে ফিরবেন আগামী 25শে ডিসেম্বর। আপনার কি মনে হয় তারেক রহমান দেশে এই হাদির এই ঘটনার পরে তিনি দেশে ফিরতে নিরাপদ বোধ করবেন? তারেক রহমান যেহেতু বিএনপির মতো একটি দল এবং দলের মহাসচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, এটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আমি বলবো, যেহেতু তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন তারেক রহমান দেশে ফিরে আসবেন, আমার মনে হয় না যে হাদির এই ঘটনার মাধ্যমে তারেক রহমান ভীত সশস্ত্র হবে। তার কারণ তারেক রহমানের নিরাপত্তার জন্য দেশের লক্ষ লক্ষ নেতাকর্মী প্রস্তুত রয়েছে। তাদেরকে ওভারটেক করে, তাদেরকে বাইপাস করে একদম তারেক রহমানের উপর মামলা পরিচালনা করবে, এটা যেমন সম্ভব হবে না, ঠিক তেমনি তারেক রহমানের বলায় তৈরি করা যে সমস্ত নেতাকর্মী এবং নিরাপত্তা কর্মীরা রয়েছে, আমরা মনে করি তারা আরো অত্যন্ত যত্ন এবং নিরাপত্তা ও কঠোর সতর্কতার মধ্য দিয়ে তাকে দেশে বরণ করবে এবং তার নির্বাচনী কার্যক্রম সহ সার্বিক কার্যক্রমে তাকে অংশগ্রহণের ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্ক এবং তৎপর থাকবে। না, বুঝলাম, সেটি তো কর্মীরা আগে থেকেই তৈরি করার কথা। তো তিনি মাত্র কদিন আগে, 2 সপ্তাহ হয়নি, তিনি ঘোষণা করলেন যে তিনি দেশে আসতে পারছেন না এমন কারণে, যা তিনি বলতেও পারছেন না। তো এই 2 সপ্তাহের মধ্যে এমন কি বদলে গেল যে তিনি দেশে আসার ঘোষণা দিতে পারলেন? 1 নম্বর। 2 নম্বর, আমরা দেখেছিলাম তিনি সাবেক ডিজিএফ এর সাবেক যে ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুমির কাছে তিনি ক্ষমা চেয়েছেন। এর সঙ্গে সম্পর্ক আছে কিনা কোনো? আমাদের সংস্কৃতিতে আসলে ক্ষমা চাওয়ার প্রবণতা তেমন একটা দেখা যায় না, কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে আমার মনে হয় তারেক রহমান সেদিন আর্মি সে অফিসারকে পেয়ে তার কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনিও সহ যারা ছিলেন দেশের সকল নাগরিকই এই ক্ষমা চাওয়ার প্রবণতাটাকে অত্যন্ত মহত্বের লক্ষণ হিসাবে দেখেছেন এবং সেইভাবেই সেটাকে তারা গ্রহণ করেছেন। সুতরাং এইটার সাথে কোনো সম্পর্ক রয়েছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি তারেক রহমান দীর্ঘদিন যাবৎ তার আকাঙ্ক্ষা, স্বদেশে আসার আকাঙ্ক্ষা, আপনি বিদেশে থাকেন, আপনার একটা আকাঙ্ক্ষা স্বদেশে কখন আসবো। তিনি নানা কারণে, নানা বাধা বিপত্তি, বিভিন্ন কারণে আমরা দেখেছি যে তিনি আসতে
ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি আসতে পারেন না। সেই বাধাগুলো বিপত্তিগুলোকে তিনি অতিক্রম করেছেন এবং তার মা অত্যন্ত অসুস্থ শয্যাশায়ী অবস্থায় রয়েছেন এবং সার্বিক দিক মনে করে তিনি এখন মনে করছেন যে কোনো পরিস্থিতিতে তার বাংলাদেশে আসা তার জন্য সর্বোত্তম। সুতরাং সেই দিকগুলো বিবেচনা করি তিনি তার চিন্তা চেতনা এবং দলীয় সিদ্ধান্তকে তিনি গ্রহণ করি তিনি দেশে আসবেন বলে আমরা মনে করছি এবং 25 তারিখ সেই দিনক্ষণটি সেভাবে নির্ধারিত হয়েছে। আপনার কি মনে হয় তার দেশে আসার প্রস্তুতি বা খবরে জামায়াত ইসলামী কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েছে? কারণ তারা তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তারেক রহমান দেশে আসলে জামায়াত ইসলাম সহ যে সমস্ত দলগুলো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে তাদের মোহ ভঙ্গ হবে বলে আমরা বিশ্বাস করি এবং তারেক রহমানের যে নেতৃত্ব এবং তিনি আসার পরে দেশের সাধারণ মানুষ যেভাবে উজ্জীবিত হবে, কর্মী সংগঠকরা যেভাবে পুনরুজ্জীবিত হবে, সেটা তিনি লন্ডনে থাকলে ওই মাত্রায় কর্মীরা পুনরুজ্জীবিত হবে না। তবে নির্বাচনের প্রাক্কালে নেতাকে কাছে পেলে তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং তারা দলীয় কার্যক্রমে আরো গভীরভাবে সম্পৃক্ত হবে এবং সেইভাবেই তারা দলের নেতাকে পাওয়ার মাধ্যমে যেমন তারা উজ্জীবিত হবে তিনি তো এখন পর্যন্ত ভোটারই হননি। এই নির্বাচন কি হবে? তিনি তো প্রার্থী হতে পারবেন না, তিনি তো ভোটারই হননি। আমরা সাধারণ মানুষ হিসেবে আশাবাদী বাংলাদেশের নির্বাচন হবে, তিনি ভোটার হবে প্রক্রিয়ার মাধ্যমে হওয়ার সুযোগ নাই। তিনি প্রার্থী ভোটার হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে বা তিনি ভোটার হয়েছেন কিনা সেই তথ্যগুলো আসলে আমাদের কাছে তেমন ভাবে নেই। কিন্তু সরকারি কোনো প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দলীয় প্রধান, দলের প্রধান বলা যায় তাকে, এখন সে কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কিভাবে নির্বাচনের প্রক্রিয়া অংশগ্রহণ করবে, তা অনেকগুলো দলের সিক্রেট ব্যাপার থাকে। আমরা এই ব্যাপারগুলো যেহেতু জানি না, এই ব্যাপারে আমরা আসলে না কেন, আইন তো আইন আবার সবার জন্য তো সমান আমরা বলি, তাই না? প্রধানমন্ত্রীর একটি ভোট, আমারও একটি ভোট, আপনারও একটি ভোট, রাইট? একজন দিন মজুরের একটি ভোট, এটাই গণতন্ত্র। তো সেখানে তিনি যেহেতু এখনো পর্যন্ত ভোটার হননি, তফসিল ঘোষণা করা হয়েছে এবং সত্যি সত্যি যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয় তাহলে তো তার প্রার্থী হওয়ার সুযোগ নেই এবং প্রার্থী হতে না পারলে তার তো প্রধানমন্ত্রী হওয়ারও সুযোগ নেই। এটা রাজনৈতিক বিষয়, এসে দলের ব্যাপার এবং সাংগঠনিক দৃষ্টান্ত এবং তারেক রহমানের নিজস্ব একান্ত ব্যাপার এবং তার স্থায়ী কমিটির সিদ্ধান্তের ব্যাপার এবং নির্বাচন কমিশনের ব্যাপার। আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণ মানুষ যারা আমরা অতদূর চিন্তা। বাংলাদেশের পলিটিক্সে একটা শাওয়াহাদি খুব ইম্পর্টেন্ট, কারণ সে অন্য দলের সৌয়া মাওয়া ছিঁড়ে ফেলতে চায়, আর্মির সৌয়া মাওয়া ছিঁড়ে ফেলতে চায়, তাতে কারো কোনো আপত্তি নাই। মানে বাংলাদেশের রাজনীতিতে এখন অন্য কারো সৌয়া ছিঁড়ে ফেলা বৈধ এবং সেটা যদি আওয়ামী লীগ হয় তাহলেই। কারণ দেখেন, 1 সপ্তাহ আগে টাঙ্গাইলের ধনবাড়ির মমিন মিয়া যে মার্ডার হইল আওয়ামী লীগের মিছিলে যাওয়ার কারণে, তখন কিন্তু কারো মানভোদা কাঁপে নাই, ভেজে নাই, খাড়ায়ও নাই, কিছুই হয় নাই। আজকে দেখেন আওয়ামী লীগের সৌয়া ছিঁড়ে ফেলা হাদি কি হইছে না হইছে সেটা আমরা পরে জানি। এসব নাটক আমরা অনেক দেখছি, সো এটা আমাদের কাছে কিছু ম্যাটার করে না। কিন্তু তারপরে দেখেন এই নাটক নিয়ে বাঙ্গু সমাজ, সুশীল সমাজ, যারা রাজনীতি বুগে না, আই হেট পলিটিক্স, এরা প্রত্যেক প্রজাতি আপন শক্তিতে, নিজ নিজ শক্তিতে জ্বলে উঠেছে। এতদিন কিন্তু তাদের কাউকে পাওয়া যায় নাই, তারা ফুল পাখি লতা পাতা ভাতারে চোদা নিয়ে ব্যস্ত ছিল। আজকে তারা যার যার জায়গা থেকে মানভোদা নিয়ে জেগে উঠেছে। কেন? কারণ এই হাদি আওয়ামী লীগের সৌমাওয়া ছিঁড়ে ফেলতে চায়, এটা তাদের কাছে খুব ভালো লাগে। ওর পক্ষে দেখেন আওয়ামী লীগ রক্ত দিবে, ঘাম দিবে, জীবন দিবে, সবকিছু দিবে, সেইটার উপর ভর করে তারা আরামায়েশ করবে, মৌজ মাস্তি করবে, সেটা তাদের ভালো লাগে। কিন্তু আওয়ামী লীগ যদি কাউকে নিয়ে কিছু বলে সেটা আবার তাদের ভালো লাগে না। আওয়ামী লীগকে হইতে হবে সুশীল, সভ্য, ভদ্র, মানবতার পরাকাষ্ঠা, সত্যবাদী, যুধিষ্ঠির, ব্লা 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 ব্লা। কিন্তু আওয়ামী লীগের সওয়া যে ছিঁড়তে পারবে সেইটা আবার তাদের আইঠল হয়ে যায়। হাদির জন্য তারা কেন্দে কেটে কত কি ভাষায় ফেলতেছে, ও মায়া মায়া গো, ভাবা যাচ্ছে না। মানে যেসব সুশীলদের আমরা ফেসবুকে চিনি, তারা প্রত্যেকে একদম টাইমলাইন একের পর এক ভাষায় যাচ্ছে তো যাচ্ছি, কিন্তু তারা এইটা
একবারও স্বীকার যাচ্ছে না যে এই হাদিরা 5ই আগস্টের পরে মব করে দল বেঁধে মিছিল নিয়ে গিয়ে ধানমন্ডি 32 ভাঙলো, মুক্তিযুদ্ধ অস্বীকার করলো, মুক্তিযুদ্ধের স্মারক যা আছে সব ধ্বংস করে দিল, তাতে তাদের কোনো হেডেক নাই। কেন বলেন তো? অবশ্যই একটা কারণ আছে, সেটা হচ্ছে এদের সাথে আপনি যখন কথা বলবেন দেখবেন এরা বলবে কি, আমরা পলিটিক্স পছন্দ করি না, আমরা পলিটিক্স বুগি না, এবং ওই হেড পলিটিক্স। কিন্তু আপা একটা কথা শুনেন, 54 বছরের যে অন্যায় অনাচার হয়েছে, যে অপশাসন হয়েছে, সেটা তো দূর হওয়া উচিত না? তো ওরা 54 বছরটা কেন বলে অ্যাকচুয়ালি, আপনার কি সেটা মানে বুঝতে কষ্ট হয়? আসেন আমি ক্লিয়ার করে দিই। 54 বছরটা বলে কারণ হচ্ছে জামাত গত 54 বছরে বাংলাদেশে ক্ষমতায় বসতে পারে নাই, সেই জন্য তাদের কাছে মনে হয় যে 54 বছরের অপশাসন চেঞ্জ হয়ে তারা একটু গু খাইয়া দেখবে, তো ভুলে গেছে, তাই একটু জামাতের শাসনে থেকে দেখতে চায়। থাকুক, কোনো সমস্যা নাই, বি স্ট্রেট। এরকম লুকাইয়া চুরাইয়া চিপা চাপার মধ্যে কেন যাও ভাই? স্ট্রেট বলবা যে আমরা গুপ্ত দলের সমর্থক। বোঝা গেছে, গুপ্ত দলের সমর্থক তোমরা হইতেই পারো, ইটস ইয়োর চয়েস আফটার অল। কিন্তু সেটা পাবলিকলি বলতে এত ভয় পাও কি জন্য? বলতে ভয় পাও মানে হচ্ছে যে তোমরা জানো তোমাদের পাবলিক অ্যাকসেপ্টেন্স নাই, সেই জন্য তোমরা কি করতে চাও? সওয়াত সেরা হাদিদের ঘাড়ে ভর করে আওয়ামী লীগকে ডিফেন্ড করতে আসো, যেটা তোমরা নর্মালি পারো না। তোমরা নর্মালি দেখো, আওয়ামী লীগ যখন আন্দোলন করে কারো সওয়া মাওয়া ছিঁড়ে ফেলতে চায় না, কিন্তু তোমাদের ভালো লাগে না। কিন্তু যখন এই হাদি পাদিরা এসে তোমাদেরকে এইসব ছিঁড়ে ফেলার, ফাটায় ফেলার স্লোগান দেয়, তোমাদের সেটা খুব ভালো লাগে, তোমাদের নানান জায়গায় ভিজে যায়, তাই না বলো? এই যে তোমরা হাদিকে এত পছন্দ করো, হাদির এই দিকটা নিয়ে তো কথা বলতেছো না কেউ, যে হাদি এইসব কথা খুব বলছে, তোমরা হাদি কত গুণ সেগুলো বলতেছো। এটাও বলো যে আওয়ামী লীগের সবাই ছিঁড়ে ফেলতে পারে, সেটা বলো, বলো না কেন? লজ্জা লাগে? হ্যাঁ, কিন্তু দেখো আমরা যখন বলি যে রাজাকারদের টুট 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 টুট, তখন আবার তোমাদের সেটা সহ্য হয় না, তখন তোমরা আবার মানবতা তোমাদের চাগাইয়া ওঠে। হাদি যখন বলে তখন কিছু জাগাইয়া ওঠে না। ওয়াও, নাইস না? শোনো, আমরা এটা দেখলাম, দেখে খুব ভালো লাগলো, বহুত আমোদ পাইলাম, এবং জানলাম যে এই 5ই আগস্ট না ঘটলে তোমাদের মতো ইচ্ছুপাগুলা আমাদের কোলের মধ্যে বসে থাকতে পারতো। এইটা আমাদের সবচেয়ে বড় অর্জন, যে 5ই আগস্টে আমরা তোমাদেরকে চিনতে পারছি। বুঝলা? তোমরা সাওয়া হাদিকে পছন্দ করো, কোনো সমস্যা নাই, কিন্তু নিজেরটাও বাঁচায় রাখো। বলছিলাম যে হাদি সাহেব গুলিবিদ্ধ, বাকি 49 জন কারা? এটা তো ফার্স্ট উইকেটে গুলিবিদ্ধ, বাকি 49 জন আর কারা? সেটা আমি বলেছিলাম, কারণ হচ্ছে যে আপনাদের এই যে রাশেদ খানের কথার পরিপ্রেক্ষিতে, যেটা আবার একদিন আগে রাশেদ খানকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন, যেখানে উনি বলেছিলেন যে 50 জনকে টার্গেট কিলিং করা হবে। সে বিষয়ে ভিডিও করেছিলাম, সকালবেলা আবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ভিডিও করেছিলাম, এবং আপনাদেরকে তখন বলেছিলাম প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আমি তাৎক্ষণিক জানাবো। আর সে আপডেট এখন একটা বিষয় একটু পরিষ্কার করার জন্য আপনাদেরকে আমি সামনে এসেছি, আপনাদেরকে বলার জন্য, যেটা আপনারা তো ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো কিছুটা আঁচ করতে পারছেন, যে আমি হেডলাইন লিখেছি যে হাদি গুলিবিদ্ধ, ঘাতক মির্জা আব্বাস না আসিফ? আসলে কে? দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস, কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, তাইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয় কেন? এটা কি একটু চিন্তা করে দেখবেন? দেখেন, আপনাদেরকে বেশি সময় নিব না, আমি একটু বলি। ঢাকা 8, এই ঢাকা 8-এ মির্জা আব্বাস বিএনপির পদপ্রার্থী, হেভিওয়েট পদপ্রার্থী, ওনার কাছে দাঁড়ানোর ক্ষমতা এদের কারণে এইসব বাচ্চা উপদেষ্টা বা বাচ্চাদের নাই। এখন ওই জায়গায় আবার জামাতের একজন প্রার্থী ছিলেন ডক্টর হেলাল উদ্দিন, যিনি আবার জামাতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। একটু খেয়াল করে দেখেন, এবং সারা ঢাকা 8-এর এমন কোনো অলি গলি নাই যেখানে এই ডক্টর হেলাল উদ্দিনের পোস্টার বা ব্যানার লাগানো হয় নাই। তো হঠাৎ করে 3 দিন যাবত ওখানে হয়তো হেলাল উদ্দিনের প্রার্থীটা চেঞ্জ হবে এগুলো শোনা যাচ্ছিল। এর ভিতরেই আপনার আজকে সকালবেলা জামাত আবার ডিক্লেয়ার দিল ওখানে সাদিক কাইম জামাতের প্রার্থী। তাহলে এখন দেখেন, সাদিক কাইম ঢাকা ইউনিভার্সিটি দিয়েই পরিচিত,
আমাদের হাদি সাহেব উনিও ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পরিচিত, একটু দুয়ে দুয়ে ডটগুলো মিলান। মির্জা আব্বাস ঢাকার স্বরে এমনিই পরিচিত। আর এই যে আজকে যেই মিছিলটা হয়েছে, মানে যে গণসংযোগ, ঢাকা ৮-এর যে গণসংযোগ করতে গেছিল হাদির সাথে তার পিআর টিমের সদস্য ছিল, এবং বিভিন্ন ভিডিওগুলো এখন পর্যন্ত ভিডিওগুলো দেখার পরে আমি আসলে আবার ভিডিও নিয়ে এসেছি, যে এই ভিডিওতে ওরা যা বলছিল যে এই দুইজন লোক কন্টিনিউ সকাল থেকেই তাদের সাথে ছিল, আশপাশে ছিল। তার মানে ভাই, এই যে হাদি যখন গণসংযোগে গেছে, তাহলে এই দুইজন তার পিআর টিমেরই সদস্য। কারণ এই দুইজন যদি তার পরিচিত না হইতো, তাদের নিজেদের লোক না হইতো, আগে থেকে পরিচিতি না থাকতো, তাহলে এই দুইজন লোক সকাল থেকে তাদের সাথে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, এটা ওনারা সন্দেহ করেন নাই কেন, বা তখন ওনারা চার্জ করেন নাই কেন? কারণ ওনারা তো যে কোনো জায়গায় মত করে দেবে, তোরা কারা, আসো বাবা মায়েরি। হেলমেট ছিল কিনা তাও জানি না, নাকি হেলমেট বিহীন ছিল কে জানে। ওই দুইজনই নাকি গুলি করছে মোটরসাইকেল থেকে, তার মানে পিআর টিমের সদস্যই গুলি করছে। এখন আমি যে বলছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয়, কেন মির্জা আব্বাস, কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয়, এটা একটা কারণ আছে। দেখেন, এই হাদিস তার পিআর টিমের সদস্য এবং আরো বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দল যারা আছে, তারা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে ওই যে আপনার একটা আছে দান্তাল কি জানি নাম ওইটার, মাহফুজ, এদের দুর্নীতি নিয়ে কিন্তু ব্যাপক কথাবার্তা চলছিল, যে তারা কিভাবে দুর্নীতি করছে, তাদের বাপেরা কিভাবে দুর্নীতি করছে। এগুলো কিন্তু কারা বলতেছিল? হাদি, সাউয়া হাদি আর কি, এরাই বলতেছিল। তো এইটার উপরে ব্যাপক বলতেছিল। তো হঠাৎ করে গতকালকে ওনারা, মানে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, নির্বাচন ঘোষণার পরে, তফসিল ঘোষণার পরে ওনারা পদত্যাগ করলেন। এবং আজকে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিশাল শোডাউন বের হয়েছে। এইদিকে শোডাউন, বিশাল শোডাউন, ওইদিকে হাদি ভাই সৌদি আরবের দিকে যাত্রা করেছে। তো সন্দেহের তীরটা তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে কি পড়ে না? একটা কথা দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিল কি, যে ওরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল। 5ই আগস্ট যদি শেখ হাসিনার পদত্যাগ না করতেন, বা শেখ হাসিনাকে যদি দেশ থেকে বাধ্য করা না যেত, তাহলে ওরা সশস্ত্র সংগ্রাম করত। এবং সে নিজেই বলেছিল তারা 8,500 না জানি 18,000 লোককে সশস্ত্র অস্ত্রের ট্রেনিং দিবে। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে 2টা অস্ত্রের লাইসেন্সও ছিল। উনি সেই অস্ত্র নিয়ে এয়ারপোর্ট ক্রস করার চেষ্টাও করেছে, বিমান হাইজ্যাকের জন্য সম্ভবত, জানি না। তাহলে ওনার কাছে অস্ত্র আছে, ওনার কাছে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত 8,000 সৈনিক আছে, আবার ওনাদের কাছে ব্যাপক অস্ত্রের মজুদও আছে। এটা ওনাদের কথা, আমার কথা না, বা আপনার কথা না, সব তো ওনাদের কাছে আছে। তা হইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন নয়? একটা কি প্রশ্ন করবেন? কারণ হাদি মরলে লাভ কার? হাদি মরলে লাভ হয়েছে দুইজনের, সাদেক কাইয়ুম ঢাকা ইউনিভার্সিটি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দুইজনের 2 আসন কনফার্ম। কারণ হচ্ছে যে আপনারা সবাই ঘৃণা ছড়াবেন কার দিকে? মির্জা আব্বাসের দিকে। সুতরাং লাভ হচ্ছে যে জামাতের সাদেক কাইয়ুম, তিনি ঢাকা ইউনিভার্সিটি, তারপর আপনার হাদি ঢাকা ইউনিভার্সিটি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা ভাই বিশাল। সুতরাং এখন আপনি একটু চিন্তা করেন, 2 4 মিলান। হাদি আহত হওয়ার সাথে সাথে সাদেক কাইয়ুমের নির্বাচন ঘোষণা দেওয়া, সেই জায়গায় যদিও ডাক্তার হেলাল উদ্দিন জয়েন্ট সেক্রেটারি জামাতের ছিল, ওনাকে বাদ দিয়ে সাদিক কাইয়ুমরা আনানো। আবার ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আজকের বিশাল গণসংযোগ আনন্দ মিছিল, আর ওইদিকে হাদির পিআর টিম থেকে কেউ বা কাহারা ওনাকে নাকি গুলি করে দিয়েছেন। একটু মিলান, যদি মিলে কথাগুলো একটু ভেবে দেখবেন আপনারা, অনুরোধ এটুকু ভেবে দেখেন। তবে আমার মনে হয় সামনে আরো অনেক খেলা আছে, রাত পোহাতে পোহাতে আরো কত যে খেলা আসবে সেটা এখন উপরালাই হয়তো জানে। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, তিনি ক্রিটিক্যাল, তার অবস্থা খুবই খারাপ এবং প্রায় 12 ঘন্টার বেশি সময় পার হওয়ার পরেও তাকে নিয়ে কোনো আশার বাণী ডাক্তাররা শোনাতে পারেননি। আপনারা এর মধ্যে জেনে গেছেন যে একেবারেই শেষ মুহূর্তে জীবন মৃত্যুর শেষ লগনে মানুষ যে ফাইট করে, এই তরুণ রাজনীতিবিদ ওসমান হাদি সেই ফাইটটি করছেন। এবং ওসমান হাদির মৃত্যুর পর এটা নিয়ে দেশের নানান রকম
কীর্তি কারখানা চলছে। মানে একটা মানুষ নিহত হতে চলেছেন, তাকে যেভাবে গুলি করা হয়েছে, এত লোমহর্ষক মৃত্যু, এই লোমহর্ষক কিলিং মিশন ঢাকার শহরে খুব কম দেখা যায়। কিছুদিন আগেও ঢাকার কোর্ট এলাকায় যে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেটিও দেখা গেছে যে এসে কাছাকাছি জায়গা থেকে তার বডি টার্গেট করে গুলি করা হয়েছে। 4-5টি গুলির পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কিন্তু এখানে খুবই দক্ষ শুটার যে কাজটি করেছে, এটা আর বলার এখন অপেক্ষা রাখে না। এবং সিসিটিভি ফুটেজ এবং ক্লোজ করে যেটুকু দেখা গেছে পরে, জাস্ট বাম হাতে পিস্তল লুচিয়ে একজন চৌকস কমান্ডো স্টাইলে ওসমান হাদিকে শেষ করার জন্য গুলিটি ছোড়া হলো। এরপরে যেসব খবরাখবর আসছে, সেই খবরে আবারও বলা হচ্ছে আততায়ী পেশাদার শুটার হাদির সঙ্গেই ছিলেন। আমরা কাউকে সন্দেহের চোখে দেখছি না, আবার কাউকে সন্দেহের বাইরেও রাখছি না, বলছে ইনকালাব মঞ্চ। তারা বলছে যে যারা আছে দেশের ভেতরে এবং আওয়ামী লীগ কেউই সন্দেহের বাইরে না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপরে হামলাকারী কারা, তাদের কি শনাক্ত করা সম্ভব হয়েছে? ঢাকা পল্টনে বক্স কালভার্ট এলাকায় যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে প্রচারে ছিলেন তার সতীর্থরা মনে করছেন যে হামলাকারীরা হাদির সঙ্গেই তার নির্বাচনী প্রচারে ছিলেন, এবং ছবি বিশ্লেষণ করে তো তাই দাঁড়াচ্ছে। তাদের তোলা প্রচারের কিছু ছবিতে থাকা দুইজনকে তারা আততায়ী হিসেবে সন্দেহ করছেন। রাতে আইজিপি তিনি বলেছেন যে তার ধারণা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতেই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। হাদির উপর হামলার ঘটনা তদন্তে অগ্রগতির বিষয়ে তিনি বলছেন, অগ্রগতি আমরা এই মুহূর্তে বলছি, আমরা কাজ করছি এবং বিফল হব না। আমার কাছে যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেখানে বলছে পরদিন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জুলাই আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের পরিচিত মুখ হাদির উপর হামলা হলো তফসিল ঘোষণার পরদিন। আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মতিঝিল এই এলাকাটি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি। সেজন্য প্রতি শুক্রবারে তিনি জনসংযোগ করতেন। এই শুক্রবার দুপুরে মতিঝিলের একটি মসজিদে সেরকম একটি প্রচার শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের জন্য ব্যাটারি রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি। তারপর তাকে আমরা সমস্ত কিছু এর আগের দিন আপনাদেরকে জানিয়েছি। প্রশ্ন উঠেছে যে এই চলন্ত অবস্থায় এক গুলি লক্ষ্যবদ্ধ হয়েছে। আমরা আগের দিনও বলেছি টার্গেট এত সুদক্ষ হাতে বলার অপেক্ষা রাখে না। গুলির ঘটনায় একটি ভিডিওতে দেখা গেছে যে একদম কাছে থেকে বাম হাতে টার্গেট করে তার কানে যে গুলিটি করা হয়েছে, সেই গুলিটি তার মাথার একদম একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। অন্তত ডাক্তাররা তাই জানিয়েছেন। ঘটনাস্থলে একটি গুলির খোসা পাওয়া গেছে এবং প্রত্যক্ষদর্শীরাও পুরো ঘটনাটার বর্ণনা দিয়েছেন কিভাবে কি হয়েছিল। আততায়ী ছিলেন হাদির সঙ্গেই। হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর থেকে তার সতীর্থরা বলছিলেন হামলাকারীদের ছবি তাদের কাছে রয়েছে। বিকেলে তারা দুটি ছবি প্রকাশ করেন। মতিঝিল ওয়াবদা মসজিদ ও মাদ্রাসা এলাকায় লিফলেট বিলির সময় তোলা এই ছবির একটিতে মাস্ক পরা একজনকে হাদির সঙ্গে বসে থাকতে দেখা যায়, আরেকটি ছবিতে গায়ে স্যুট, গলায় চাদর পরা আরেকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসব ছবি দিয়ে হাদির উপর হামলার ঘটনার সিসি ক্যামেরা ভিডিও ধরে তারা দাবি করছেন এই দুজনেই আততায়ী। পুলিশ নিশ্চয়ই এগুলো বিশ্লেষণ করছে। তার পাশাপাশি একজনের পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় শুরু হয়েছে। সাংবাদিক জুলকারনাইন শায়ের তিনি দাবি করেছেন যে একজন আততায়ী, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আদাবর থানার সাবেক সভাপতি। কিন্তু আদাবর থানার সাবেক সভাপতিদের কেউ কেউ তারা ফেসবুকে পোস্টে তারা জানিয়েছে যে 2012 সালে আদাবর এবং মোহাম্মদপুর থানা আলাদা হয়। এরপর আদাবরের যে 3টি কমিটি হয়েছে, 2টি কমিটি গেছে আর একটি কমিটি রানিং ছিল। সেই কমিটিগুলোতে যে নাম বলা হচ্ছে সেই নামে কোনো ছাত্রলীগের সভাপতি ছিল না। তারপর জুলকারনাইন শাহের আবারও একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে ঠিক আছে, ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা যদি অস্বীকার করে, কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে তৌফিক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সে আততায়ীর ছবি দেখা গেছে। এখানেও প্রশ্ন ওঠে যে এইরকম ছবি জুলাই অভ্যুত্থানে থাকা বা জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া অনেকের সঙ্গে সাবেক আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, সেই সময়কার প্রেসিডেন্ট, আওয়ামী লীগ নেতা, তাদের ছবি দেখা গেছে। ফলে আওয়ামী লীগকে এখানে সম্পৃক্ত করার বিষয়টিও এখনো কেউ সুনিশ্চিত করতে পারছে না। ইভেন ইনকিলাব মঞ্চ এখনো সেরকম কোনো অভিযোগ করে নাই। এটা দেশের বাইরের এই প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো অংশই কাজটি করছে, নাকি দেশের ভেতরে প্রতিদ্বন্দ্বিতাকারী যারা এইবার নির্বাচন করতে চান এই অ্যারেঞ্জ টাইপের একটা নির্বাচনে, আগের মতো জাগে যে টাইপের নির্বাচন আওয়ামী লীগ করেছে, তারা কেউ করেছে? হাদির ওই জায়গাটায় হাদি তার পলিটিক্যাল পজিশনের কারণে এমন কোনো চ্যালেঞ্জ তাদের মধ্যেই হয়ে উঠেছিল কিনা? বিভিন্ন জনের নাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আসছে, তাদের কার্যকলাপ, বক্তব্য, সেগুলো নিয়ে কথা হচ্ছে। রাশেদ খানের বক্তব্য নিয়ে কথা হচ্ছে, সাদিক কায়েমের বক্তব্য নিয়ে কথা হচ্ছে, আবার মির্জা আব্বাসকেও কেউ টেনে এনেছেন। কিন্তু এই অংশ, এই ভেতরে তারা ছাড়াও তারও অংশ রয়েছে এবং দেশে অবৈধ অস্ত্র হাতে প্রচুর শক্তিশালী গ্রুপ রয়েছে, এক্সট্রিমিস্ট ধরনের গ্রুপ রয়েছে। তারা রাজনৈতিক দল না।
আর সেদিক দিয়ে আবার আওয়ামী লীগ, এই দুই পক্ষের মধ্যে কে এর সুবিধা নিতে চেয়েছে? সারা দেশে হঠাৎ করেই আবার একটা বিশৃঙ্খল টাইপের অবস্থা, হঠাৎ করে এখানে আগুন, সেখানে বাসে আগুন, এখানে নির্বাচন কমিশনে আগুন, এই ধরনের ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। আমি 12 ডিসেম্বর 2025-এ যে বিষয়গুলো আপনাদের দিকে নজর দিতে চাই সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি আপনাদেরকে কয়েকটি খবরের শুধু আগে সামান্য অংশ একটু জানিয়ে দিতে চাই। এবং এগুলোর পেছনে কি, লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে আগুন পুড়েছে নথিপত্র, ভেতরে দারোয়ান ছিল, সে টের পেয়ে কে কে বলতেই আগুন লাগানো যুবক পালিয়ে যায়। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কমিশন স্টোর রুমে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর 4টার দিকে মাস্ক পরা এক যুবক আগুন ধরিয়ে দেন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসাইন। সিসিটিভি ভিডিও পড়াতে তিনি বলেন, গেটের পশ্চিম পাশের দেয়াল টপকে ওই যুবক ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যে আগুনের রশ্মি দেখা যায়, এরপরে ওই যুবক গেট টপকে বের হয়ে যান। ফারুক হোসেন বলেন, এই যুবক জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। ভেতরে আমাদের দারোয়ান হামিম ঘুমেছিল, সে টের পেয়ে কে কে বলতেই আগুন লাগানো যুবক পালিয়ে যায়। এর মধ্যে 2008 ও 9 সালের ভোটের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এছাড়া একটি অকেজো ডেস্কটপ, সিপিইউ সহ কিছু সরঞ্জাম পুড়েছে। আগুন নেভাতে বেশি সময় পায়নি। এদিকে উপজেলাতে খবর পেয়ে উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ সেখানে গেছে, এবং এটা হচ্ছে লক্ষ্মীপুরের সিচুয়েশন। আর এমনি থেকে দুর্ঘটনার খবর পাওয়া গেছে কেরানীগঞ্জে বহুতল ভবনে, এমন কিন্তু নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুনের ঘটনা ঘটেছে। এরকম থেমে থাকা বাসে আগুন গত দুদিনে একাধিক ঘটনার খবর পাওয়া গেছে। তফসিলের পরদিনই রক্ত ঝরল রাজপথে। ওসমান হাদি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আর সঙ্গে সঙ্গে তার উপরে এই ভয়াবহ হামলা হয়েছে। এই নিয়ে স্তব্ধ রাজনৈতিক মহল, এবং রাজনীতিতে যারা এবার ইলেকশন করছেন তাদের যারা অস্বাভাবিক শক্তি, তাদের শত্রু বেশি, মানে অদৃশ্য শত্রু। সবাই সবাইকে চিনে, সবাই একসাথে মাঠে রাজনীতি করছে, হাসছে, দেখলে খুব মিষ্টি ব্যবহার, রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাচ্ছে, প্রধান উপদেষ্টা ডাকলে যাচ্ছে, প্রধান উপদেষ্টা গ্যাঞ্জামে পড়লেই তাদেরকে ডাকে, স্যুপ জুস খাওয়ায়। তারপর এবারও শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা, তিনি, আমি যখন এই আলোচনা করছি 12 ডিসেম্বর সকালবেলায়, তখন তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি তার লাগবেই, এনসিপি কে ডেকেছেন। মানে এই যে বিবদমান গ্রুপগুলো, এর মধ্যে বিএনপি এবং জামাতে ইসলামীর প্যারালাল শক্তি হচ্ছে এনসিপি, সেই জন্য তিনি তাদেরকে একসাথে ডাকেন। ইনকিলাব মঞ্চের সঙ্গেও প্রধান উপদেষ্টা বলছেন, বিপদে পড়লেই উনি তাদেরকে ডাকেন, এবং ডাকলে পরে কি যে বলেন এটা রাজনৈতিক দলগুলো জানে, আর উনি জানেন, আমরা অতটা জানি না, বুঝি না। প্রেস সচিব এসে কোনো একটা বক্তৃতা দেন, রাজনৈতিক দলগুলো বের হয়ে একটা বক্তৃতা দেন, এবং সবাই মোটামুটি এরকম যে আচ্ছা হযরত যা বলেছেন মোটামুটি ঠিক আছে, আমরা এটা মেনে নেই। কিন্তু মেনে নেই ওই যমুনার গেটটা পার হওয়ার পরে আবার যেই লাও সেই করুন, নিজেরা একে অপরের মধ্যে কামড়াকামড়ি ধামড়াধামড়ি শুরু করে। এই সময় দেশে এই অনাকাঙ্ক্ষিত যে খবরগুলো পাওয়া যাচ্ছে, এই খবরগুলো তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের উপরে যায়। মানে এই রাজনৈতিক মহল যারা এই মিটিং টিটিং গুলো করে, তারা বলে যেগুলো আওয়ামী লীগ করছে, বা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির কথা ফিসফাস শোনা যায়। 7 সকালবেলায় 12 ডিসেম্বর লক্ষণ কি অন্য কিছু কিনা